স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বেলা 11:30টার পরে এই সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল, ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনা ঘটে। পরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন গলিতে অবস্থান নেন। সমাবেশ শুরুর সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সমাবেশে আসার আগে তাদের 50 জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর বিএনপি মহাসচিব আবারও সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, পুলিশ ইচ্ছে করেই এই সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশের দাবি, বিএনপির সমাবেশে বাধা দেওয়া হয়নি, অনুমতি না থাকলেও তারা মিছিল করছিল এবং পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া করে। শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশটা শেষ করেছি এবং আমি পরিষ্কার করে বলেছি যে আমাদের প্রোগ্রাম কর্মসূচি এখানেই শেষ হলো। এরপরে তারা ঘরে ফিরে যাচ্ছিল শান্তিপূর্ণভাবেই। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়ার জন্য বলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই দেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। তিনি বলেছেন, করোনার কারণে প্রবৃদ্ধি কিছুটা কমলেও তা 6 ভাগের ওপর ধরে রাখা সম্ভব হয়েছে। ঢাকায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট এর উদ্বোধন করে তিনি আরও বলেন, বাণিজ্যে বাংলাদেশকে প্রাচ্য এবং পাশ্চাত্যের সেতু হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বের 38টি দেশের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকায় শুরু হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেশের রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াতে বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করলে শুধু যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার এবং রপ্তানি করার। এবং বাংলাদেশ থেকে সারা আমি বলি যে প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে, যেটা আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের আরো প্রসার করতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতিতে করোনার যে প্রভাব বাংলাদেশও এর বাইরে নয়। তারপরও মহামারীর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6-এর উপর ধরে রাখতে পেরেছে সরকার। করোনা যদি না হতো তাহলে তো আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তবে করোনা মহামারী মোকাবেলার জন্য আমরা প্রায় 1,87,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছি। আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হাতে নিয়েছি, শুধু তাৎক্ষণিক কি করা সেটা না। কারণ সরকার গঠনের পর থেকেই আমাদের ছিল যে আমাদের আশু করণীয় কি, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছি বলে আজকে আমাদের এই সাফল্য আসতে সক্ষম হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি ক্রেতাদের আগ্রহ বাড়াতে এই সম্মেলনে অবকাঠামো, আইটি, চামড়াজাত পণ্য, পাট ও টেক্সটাইল পণ্য সহ মোট 8 ধরনের পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বাণিজ্য জোটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। স্থানীয় নির্বাচনে কেন্দ্রের হুঁশিয়ারি আমলে নিচ্ছেন না আওয়ামী লীগের প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেড়েই চলেছে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা। কেন্দ্রীয় নেতারা বলছেন, তৃণমূলের সব থেকে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে। যারা একবার বিদ্রোহী হবেন আজীবন নৌকা এবং দলের পদপদবি থেকে বঞ্চিত হবেন। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তারা। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। আগামী মাসের 11 তারিখ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে 848টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। কোনোভাবেই থামছে না বিদ্রোহী প্রার্থীর মিছিল। সিরাজগঞ্জের 17টি ইউপিতে 35 জন, পাবনার 10টিতে 33 জন, নেত্রকোনায় 26টিতে 36 জন, নরসিংদীর 12 ইউপিতে 32 জন এবং সুনামগঞ্জের 19টিতে 33 জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, ত্যাগী, গ্রহণযোগ্য এবং তৃণমূলের সব থেকে জনপ্রিয় ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হচ্ছে।
স্ক্রুটিনিং করে বাছাই করে জেলায় পাঠায়, জেলা থেকে যাচাই বাছাই করে আমাদের কেন্দ্রের কাছে পাঠায়। এখন এর যে কোনো একটি জায়গায় ব্যত্যয় ঘটলে আরেকটি স্তরে কিন্তু ধরা পড়ার কথা। প্রত্যেকটা ইউনিয়ন ভিন্নভাবে নিয়ে একটি ইউনিয়ন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে আমরা মনোনয়ন দিয়েছি। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আগের যে কোনো সময় থেকে বর্তমানে অনেকটাই কঠোর হাইকমান্ড। একবার বিদ্রোহী হলেই থাকবে না আর কোনোদিন নৌকা পাওয়ার সুযোগ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিচ্ছে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া এবং তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি কেন দেওয়া হবে না সেই মর্মে শোকজ করা, তাদের শোকজে জব পাওয়ার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একবার যারা বিদ্রোহী হিসেবে নাম লেখাবে তাদের আর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পদ আর পাওয়ার সম্ভাবনা থাকবে না, আর কোনো নির্বাচনে তারা প্রার্থী হতে পারবে না। যে বা যারা বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেবে তাদের বিষয়েও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন গঠন করা হলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনে মাঠে নামবে বিএনপি। সর্বদলীয় আন্দোলন গড়ে তুলে এই দাবি আদায় করতে চায় তারা। দলটির নীতি নির্ধারকরা বলছেন, সারা দেশে গোছানো হচ্ছে আন্দোলনে ভূমিকা রাখার মতো কমিটি আর নেতৃত্ব। মারুফা রহমানের রিপোর্ট। 14 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে এক মাসে দলের নেতা ও পেশাজীবীদের সঙ্গে 10 দিন বৈঠক করেছে বিএনপি। রুদ্ধদ্বার এবং দীর্ঘ এই বৈঠকগুলো থেকে কি পেল বিএনপি তা নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে বিভিন্ন মহলে। তৃণমূল থেকে দলের হাইকমান্ড পর্যন্ত বার্তা ছড়িয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনে যাবে তারা। তবে নির্বাচন কমিশন গঠন পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। এক দফা, বাস এক দফা, এখানে আর কোনো দফা নেই। সেটা যারা জোর করে ক্ষমতা দখল করেছে তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, যে নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারবে। একটা অংশগ্রহণকারী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। এবছর দল গোছানো, আন্দোলনের রূপরেখা আর জোট কেন্দ্রিক সংকট মেটাতেই কেটে যাবে মাঠের প্রধান এই বিরোধী দলের। সিনিয়র নেতারা বলছেন, সঠিক সময়ের আগে শক্তি ক্ষয় করতে চান না তারা। জেলা লেভেল বা উপজেলা লেভেল বা শহর লেভেল আপনার নেতাকর্মীদের ছাড়া তো সম্ভব হবে না। সংবিধানের আওতায় মৌলিক অধিকারের মাধ্যমে যতখানি আমরা সম্ভব আদায় করব। পরীক্ষিত এবং যারা দক্ষ এবং যারা রাজপথে অবদান রাখতে পারবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবি আদায় করার জন্য, এবং সেই নেতৃত্বই তৈরি হচ্ছে এবং সেভাবেই দলকে ঢেলে সাজানো হচ্ছে। বিএনপি নেতারা আরও জানান, একমুখী, এক দফা এবং সর্বদলীয় এই লক্ষ্য ঠিক রেখেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের দিকে এগোবে তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দুপুরে রাজধানীর পল্টনের প্রীতম জামান টাওয়ারে দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নূর। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডক্টর রেজা কিবরিয়াকে নতুন দলের আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে দলটির 101 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান সাবেক নেতাদের রাখা হয়েছে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা নতুন দলটির 4 মূলনীতি হচ্ছে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে তা বিতর্কিত করাই বিএনপির কাজ। মঙ্গলবার তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি নেতারা অভিযোগ করেছেন
কুমিল্লা সহ বিভিন্ন পূজা মণ্ডপে হামলা নাকি সরকারের নীল নকশা। তারা আরও বলছেন সরকার নাকি হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি। বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানা। তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কুমিল্লা, নোয়াখালী এবং রংপুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অপকর্মকারীদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জড়িতদের মধ্যে যাদের নাম এসেছে তারা সমাজের পরিচিত মুখ। দু একদিনের মধ্যেই তাদের নাম প্রকাশ করা হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিএসআরএফ আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। এছাড়াও রোহিঙ্গা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শিগগিরই ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যে কোনো সহিংসতা রোধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৬টি মামলায় ২০১ জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার শহীদুল ইসলাম। তিনি আরও জানান, সোমবার রাতে গ্রেফতারকৃত জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় ফয়সাল ইনাম চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনার উস্কানিদাতা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামাতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। এদিকে চৌমুহনীতে মন্দিরে হামলা ও ভাঙচুরের মামলায় ৩ আসামির ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তার নাম দিয়ে ১৬৪ ধারায় আরও ১৪ জনের নাম, টোটাল ১৫ জন বিএনপি নেতাকর্মীর নামে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তাদের সহযোগিতা বা তাদের পরিচালনা বিভিন্ন সময় তাদের সাথে গোপন বৈঠকে সে এই সিদ্ধান্তগুলো হয় এবং এই সিদ্ধান্ত মোতাবেক সে মূলত এই কাজটি করেছে। খুলনার কয়রায় একটি পুকুর থেকে বাবা, মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন হাবিবুল্লাহ গাজী, তার স্ত্রী বিউটি ও মেয়ে টুনি। টেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, সকালে কয়রা বাগালি ইউনিয়নের বানিয়া গ্রামে নিহতদের বাড়ির পাশে পুকুরে ৩ জনের মৃতদেহ ভাসতে দেখায় থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে কোনো এক সময় তাদেরকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় ১৪ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে কে টাইপ ফেরি কুঞ্জলতা 10টি ছোট গাড়ি ও 25টি মোটরসাইকেল নিয়ে বাংলা বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে গেল 18 আগস্ট থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে 47 দিন পর গত 4 অক্টোবর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হলে 7 দিনের মাথায় আবারও 12 অক্টোবর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ 26 অক্টোবর দীর্ঘ 14 দিন পর আবারও পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। এ ব্যাপারে বিআইডব্লিউটি এর মাওয়া জোনের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পদ্মার তীব্র স্রোত থাকায় দুর্ঘটনা এড়াতে 2 দফা 61 দিন ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। দ্বিতীয় দফা 14 দিন ফেরি বন্ধ রাখার পর আজ পরীক্ষামূলকভাবে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফেরি সচল থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল পরিকল্পনা লন্ডনে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজশাহীর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ 1 মাস ধরে লন্ডনে বসে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা হয়। বিএনপি প্রকাশ্য মাসব্যাপী বৈঠক করলেও অন্তরালে ছিল এই ষড়যন্ত্র। তিনি জানান, এই ঘটনার ইন্ধনদাতাদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনবে সরকার। লন্ডনে বসে এই পরিকল্পনা করে দীর্ঘ 1 মাস ধরে পরিকল্পনা করে, আমরা দেখেছেন না বিএনপি
দীর্ঘ প্রায় 1 মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পর্যাপ্ত মজুদ থাকার পরও চট্টগ্রামে বেড়েছে সবজি সহ নিত্যপণ্যের দাম। এখানকার বাজারে 80 থেকে 120 টাকার নিচে নেই কোনো সবজি। একই সাথে চিনি, আটার দামও বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে মুনাফা লুটে নিচ্ছে। আর বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টি আর বন্যার কারণে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম। এ কারণেই সবজির দর ঊর্ধ্বগতি। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পর্যাপ্ত মজুদ থাকার পরও নিয়ন্ত্রণে নেই চট্টগ্রামের সবজির বাজার। টমেটো কেজি প্রতি 130 থেকে 150 টাকা, বেগুন প্রতি কেজি 80 থেকে 120 টাকা। আগাম শীতের সবজি বাজার দখল করলেও সে বাজারে ঠাঁই মিলছে না সাধারণ ক্রেতাদের। একই চিত্র নিত্যপণ্যের বাজারেও। চিনির সাথে পাল্লা দিয়ে বেড়েছে আটা ময়দার দামও। আমরা গরিব মানুষ, আমরা চাকরি করে এখন এত বেশি দাম হইলে কেমনে চলবে? কত গরিব মানুষ না খেয়ে মরে যাচ্ছে, জিনিসের দাম কমলে আরো ভালো। বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টি আর বন্যার কারণে বাজারে সবজি সরবরাহ কম, তাই দাম একটু বেশি। লেবুর দামও এখন বৃদ্ধি পেয়েছে। আগে কিনতাম 200 টাকা শো, এখন হইলে তো মানে 500 টাকা শো। নতুন সিজন সবজি নতুন যখন বাড়ি হবে, এটা আপনার একটু দাম হবে। আবার কিছুদিন পরে গেলে দেখবেন এই সামনে মাসে দেবে আপনার আবার 20 টাকা 25 টাকা এরকম হয়ে যাবে আর কি। সবজি ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় 3 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুর 12টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিনের আদালত রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সোমবার উখিয়া থানা পুলিশ আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গাজী সালাউদ্দিন জানিয়েছেন, গেল 23 অক্টোবর ভোরে মহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্য আজিজুল হক সহ 4 জনকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা। এরই মধ্যে আজিজুল হক নামে একজন হত্যার দায় স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গেল 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার কোতুপালং ক্যাম্পে নিজ অফিসে মহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে ভুল তথ্যের আদান প্রদান আর বিদ্বেষমূলক মন্তব্য বন্ধ করতে নাজেহাল ফেসবুক কর্তৃপক্ষ। মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টে সম্প্রতি উঠে এসেছে এমন তথ্য। এদিকে সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে একের পর এক মুখ খুলছেন সাবেক কর্মীরা। তাদের অভিযোগ, নিরাপত্তার চেয়ে মুনাফা অর্জনকে বেশি প্রাধান্য দেয় ফেসবুক। এরই মধ্যে এত তথ্য ফাঁস আর অভিযোগের পরও মাত্র 3 মাসেই $900 কোটি আয় করেছে প্রতিষ্ঠানটি। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফেসবুকের সবচেয়ে বড় বাজার ভারত, যেখানে হরহামেশা এই সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে বিদ্বেষমূলক মন্তব্য আর ভুল তথ্যের আদান প্রদান। দেশটির সরকার বারবার অভিযোগ করছে ফেসবুক, টুইটার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ভারতে ফেসবুকের মাধ্যমে সহিংসতা ছড়ানো বন্ধ করতে ফেসবুক কর্তৃপক্ষ যে হিমশিম খাচ্ছে তা উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও। ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সিস হিউগেনের পর আরও একজন সাবেক কর্মী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তারা বলছেন, ব্যবহারকারীর বিষয় মাথায় না নিয়ে ফেসবুক আগে আর্থিক লাভ খোঁজে। তাদের প্রোডাক্টগুলো টিনএজার মেয়েদের মারাত্মক ক্ষতি করছে। ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘৃণা, করা হচ্ছে মানব পাচার। কিন্তু এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বিজ্ঞাপন যেন তাদের মূল, সেটা যতটা সস্তা হোক তাদের মাথা ব্যথা নেই। আমরা বারবার গবেষণা করেছি, যেখানে সহানুভূতি বা সমবেদনার চেয়ে মানুষের মাঝে বিভেদ বাড়ানো যথেষ্ট সস্তা। যুক্তরাষ্ট্রের 17টি সংবাদ ভিত্তিক কনসোর্টিয়াম ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করতে শুরু করেছে। কোম্পানিটির আভ্যন্তরীণ শত শত ডকুমেন্টের ভিত্তিতে এসব রিপোর্ট তৈরি করা হচ্ছে, যেখানে তুলে ধরা হচ্ছে ফেসবুকের নানান দুর্বলতা। তবে এত অভিযোগের পরেও প্রত্যাশার চেয়ে ভালো উপার্জন করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তারা চলতি বছরের শেষের 3 মাসে লাভ করেছে $900 কোটি।
মাসুদ রানা, নিউজ 24। সুদানে অভ্যর্থনের মাধ্যমে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার একাধিক সদস্যকে গ্রেফতারের পর প্রধান সেনা কর্মকর্তা আবদেল ফাত্তাহ আল বুরহান দেশজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল এবং সরকার ভেঙে দিয়েছেন তিনি। তবে জরুরি অবস্থা ভেঙে রাজধানী খার্তুম সহ বিভিন্ন শহরে সামরিক অভ্যর্থন বিরোধী বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। এতে সেনাদের গুলিতে অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 140 জন। সোমবার সকালে সুদানের সেনাবাহিনী প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। প্রতিবাদে সকাল থেকেই রাজধানী খার্তুমের রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। এবার মিয়ানমারের জান্তা প্রধান মিন অং ফ্লাইংকে বাদ দিয়েই মঙ্গলবার পর্দা উঠল আসিয়ান সম্মেলনের। এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এই শীর্ষ সম্মেলনে বার্মিজ জান্তা প্রধান প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় আমন্ত্রণ পাননি। মিয়ানমারকে জান্তা প্রধানের বদলে একজন অরাজনৈতিক প্রতিনিধির নাম দিতে বলা হয়েছিল জোটের পক্ষ থেকে, তবে তা প্রত্যাখ্যান করে সম্মেলন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় মিয়ানমার। 26 থেকে 28 অক্টোবর পর্যন্ত 3 দিনের এই ভার্চুয়াল সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। সম্মেলনের প্রথম দিনে মিয়ানমারের সামরিক অভ্যর্থন এবং পরবর্তী সময়ে বিরোধীদের ওপর ব্যাপক মাত্রায় দমনপীড়নের বিষয়টি আলোচ্য সূচির শীর্ষে রয়েছে। অবশেষে জাপানি রাজকুমারীর বিয়ে নিয়ে কয়েক বছরের চলমান বিতর্কের অবসান হলো। মঙ্গলবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজকুমারী মাকো এবং সাধারণ পরিবারে জন্ম নেওয়া কেই কোমোরো। এর মধ্য দিয়ে সকল রাজকীয় অধিকার থেকে বঞ্চিত হলেন রাজকুমারী। বিবিসি জানিয়েছে, বিয়ের নিবন্ধন করতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টায় নিজের টোকিওর বাড়ি থেকে বের হন মাকো। জাপানের নিয়ম অনুযায়ী রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজপুত্র বা রাজকুমারীকে রাজকীয় পদমর্যাদা হারাতে হয়। সেই সাথে রাজপ্রাসাদের সবকিছু থেকেও বঞ্চিত হন তিনি। তবুও নিজের সহপাঠী প্রেমিকের জন্য রাজকীয় জীবনকে ত্যাগ করলেন মাকো। বিয়ের পর স্বামী কোমোরোর সঙ্গে মাকো যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন বলেও তথ্য পাওয়া গেছে। সেখানে আইনজীবীর কাজ করেন কোমোরো। শেষ করব বিনোদনের খবর দিয়ে। অপেক্ষার পালা শেষ। আগামী 3 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম। 24 অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হলো সিনেমাটির ট্রেলার। এদিন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। This world is going to be changed by you. গত 2 বছর 2 ঈদে মিশন এক্সট্রিম মুক্তির ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা আলোর মুখ দেখেনি। তবে বর্তমান প্রেক্ষাপট কিছুটা পরিবর্তন হওয়ায় আগামী 3 ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা মিশন এক্সট্রিম। 303 আবু দুজানা চলছে সিনেমাটির প্রচারণার কাজ। তারই অংশ হিসেবে রাজধানীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অ্যাকশন ও রহস্য ঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলার নিয়ে হাজির হয়েছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান ও সাদিয়া নাবিলা। ফাইনালি ছবিটা এবার আসলেই মানুষের সামনে আসবে, যেটার জন্য এত কষ্ট। মিক্সড ফিলিংস বলা যেতে পারে। আমি হ্যাপি, এক্সাইটেড, নার্ভাস, হোপফুল সবকিছু। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানি সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মাসলম্যান খ্যাত অভিনেতা আরিফিন শুভ, রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশীও। আশা করছি ভালো হবে, কিন্তু শুধু আমি একা তো নেই, আমার না হয় অভিষেক হচ্ছে, কিন্তু এখানে প্রত্যেকটা কলাকুশলী, প্রত্যেকটা শিল্পী এত কষ্ট করেছেন, প্রত্যেকের এফোর্টটা সাকসেসফুল যেন হয়, সবাই দোয়া করবেন। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশে সিটিটিসির কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমা নির্মিত। নিজস্ব বিশ্বাস এবং আমাদের মিথ, আমাদের ক্যাপাসিটি, আমাদের সংস্কৃতি, এই সবগুলো সংমিশ্রণের মাধ্যমে মিশন এক্সট্রিমে আমাদেরই কিছু জটিল প্রেক্ষাপট আমরা এখানে তুলে ধরেছি। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রথম পর্ব 3 ডিসেম্বর একযোগে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে।
ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করছি দিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।